গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আজকে 2023 অ্যানথ্রোপোলজির অপশনাল পরীক্ষা ছিল। আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছো। কারণ এবছরের প্রশ্ন যদি আমরা অ্যানালিসিস করতে বসি তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো পেপার 1 বলো পেপার 2 বলো, দুটোই কিন্তু একদম সাজেস্টিভ এবং বলতে পারো 100% কমন টাইপের কোয়েশ্চেনই এসছে। সেরকম খুব একটা টুইস্টেড টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু এই বছর আসেনি। ওকে। এবং যারা প্রথমত যেভাবে আমি বলেছি আমার বিভিন্ন ভিডিওতে বলো বা সাজেশন গুলোতে বলো, লাস্ট সাজেশন গুলোতে তো পুরোই চলে এসেছে। যারা ফলো করেছো তারা জানো, যারা আমার কাছে পড়েছো তারা কোয়েশ্চেন অ্যান্সার রাইটিং প্যাটার্নটাও শিখেছো, প্লাস যারা লাস্টের ভিডিওস গুলো দেখেছো কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার রাইট করতে হয় সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। এবং এবছর অ্যাজ এক্সপেক্টেড যেরকম বলেছিলাম যে প্রশ্ন কিন্তু ইনফরমেশনটা সেমই হবে, কিন্তু প্রশ্নগুলো ম্যাক্সিমাম 10, খুব বেশি হলে 15 নম্বর হতে পারে। এবং এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন মার্কস 10-এর মোর হয়নি, মানে 10কে ছাড়ায়নি। তাই যারা 400 নম্বরের অ্যাটেন্ড করেছো তারা ভালো মার্কস আশা রাখতে পারো, এবং যারা আমার কাছে পড়েছো প্রত্যেকেই জানিয়েছো ম্যাক্সিমামই তোমরা 400 মার্কস অ্যাটেন্ড করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং অনেকে যারা সাজেশন করেছো তারাও আমাকে জানিয়েছো যে যথেষ্ট কাজে লেখেছে ভিডিওস গুলো। তো আজকে আমি জাস্ট একটা ওভারঅল তোমাদেরকে ভিউ দেব, যে পেপার 1-এর ভিউ অবভিয়াসলি এখন দেব, পেপার 2টা তোমরা কাল সকালেই পেয়ে যাবে। তো কিরকম প্রশ্ন এসেছে এবং তার কোথায় তার অ্যান্সার গুলো কিরকম ভাবে হতে পারে, এবং লেটার অন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আমি একদম ডিটেলস অ্যানালিসিস করে দেব তোমাদেরকে। তো একদম শুরু করছি। একদম প্রথমে দেখো কোয়েশ্চেন আমার হাতেই রয়েছে, এবং যেটা আমি বরাবরই বলি, কোয়েশ্চেন অ্যান্সার বই ভলিউম 2 এবং ভলিউম 1 যার কাছে আছে সে কিন্তু 400 নম্বর অ্যাটেন্ড করে এসেছো, ঠিক আছে? তো শুরু করছি। একদম প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা ছিল, ওকে, গ্রুপ এ, আমরা গ্রুপ এ দিয়ে পড়ছি। গ্রুপ এ কোয়েশ্চেন নাম্বার 1। একদম দেখো যেরকম আমি বলেছিলাম যে একটু ব্যাকের দিকে যদি আমরা যাই, যেরকম আমাদের ডারউইন এসে গেছে লাস্ট টু লাস্ট ইয়ার, এবছর কিন্তু ল্যামার্ক এসেছে। একদম এক্সপেক্টেড একটা কোয়েশ্চেন ছিল এটা। তোমরা ভলিউম, মোস্ট প্রবাবলি ল্যামার্কিজমটা ভলিউম 1-এ আছে, কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেজ নাম্বার, কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেজ নাম্বার 209-এ আছে। 209-এ আছে। যারা ক্লাস করেছো আমার কাছে তাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে তোমরা হরাইজন্টাল লেখাটাকে ভার্টিক্যালি প্রেজেন্ট করবে, সেখানে কি কি এক্সপেরিমেন্ট দিতে হবে, তার কি কি কেস স্টাডিজ দিতে হবে, ঠিক সেইভাবে করে কিন্তু বইতে রয়েছে, সেভাবে করেই প্রেজেন্টেশনটা করতে হবে যেভাবে আমি বলেছিলাম। ওকে, আমি ডিসকাস করে দেবো এই কোয়েশ্চেনটাকে তোমাদের একদম ডিটেলসে। একদম যদি সেভাবে করো আমরা একটা ভালো নাম্বার আশা রাখতে পারি। তো পেজ নাম্বার 209 যদি তোমরা দেখো, কোয়েশ্চেন অ্যান্সার বইতে তোমরা পেয়ে যাবে ল্যামার্কিজম। ডিটেলসে পড়তে গেলে ভলিউম 1 মোস্ট প্রবাবলি ল্যামার্কিজম আছে, থিওরিজ অফ ইভলিউশন মোস্ট প্রবাবলি ভলিউম 1-এ আছে, ঠিক আছে? এ গেল কোয়েশ্চেন এ। কোয়েশ্চেন বি তে দেখো, ডিসকাস দ্য ইভলিউশনারি বায়োলজি উইথ রেফারেন্স টু দ্য ভার্টিব্রাল কলাম ইন দ্য কন্টেক্সট অফ হিউম্যান ইভলিউশন। একদম একটা এক্সপেক্টেড কমন কোয়েশ্চেন। বলেইছিলাম বাইপেডালিজমটা এবার খুব ইম্পর্টেন্ট, সেটা পার্ট ওয়াইজও আসতে পারে, পেলভিক রিডলও আসতে পারতো, পেলভিসও আসতে পারতো, এখানে ফেশিয়াল পার্টও আসতে পারতো, মানে ক্র্যানিয়াল পার্টও আসতে পারতো। এখানে আমাদের ভার্টিব্রাল কলাম দিয়ে এসেছে। এটা যদি ডিটেলসে পড়তে হয় তাহলে তোমরা ভলিউম 1 ফলো করবে ডিটেলসে, এবং কোয়েশ্চেন অ্যান্সার বইয়ের জন্য কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেজ নাম্বার 198-এ রয়েছে। এবং সবসময় মাথায় রাখবে, যেভাবে আমি বলেছিলাম, কোয়েশ্চেনের কিন্তু একটা ইন্ট্রো থাকবে, কোয়েশ্চেনের একটা বডি থাকবে এবং একটা কনক্লুশন থাকবে। কাজে যখনই তোমরা এই যে কোয়েশ্চেনটা, সেকেন্ড কোয়েশ্চেনটা একটু ডিসকাস করে দিই হালকা, পরে আরো ডিটেলস আমি দেবো যদিও। যেখানে ইভলিউশনারি বায়োলজিটাকে তোমাদের বলছে, সেখানে ইন্ট্রোডাকশনে কিন্তু তোমাদের একটু বলতে হবে যে বাইপেডালিজমে কিভাবে এটা কাজ করছে, দেন কন্টেস্টে আমরা ভার্টিব্রাল কলামে কিভাবে চেঞ্জ হচ্ছে। কারণ 4-5টা পয়েন্ট মোস্টলি রয়েছে, তো 10 নম্বর রয়েছে, এবং তার কনক্লুশনে হিউম্যান ইভলিউশনে কি কি পরিবর্তন এসছে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে কোয়েশ্চেনটাকে আমরা ফর্ম করবো যখন আমরা অ্যান্সার লিখবো। আশা করি তোমরা করেছো।
3 নম্বর কোয়েশ্চেন যেটা সি নম্বর, দেখো এটাও একদম সবকটা প্রশ্ন কিন্তু একদম 6 মারার প্রশ্ন, ঠিক আছে। ব্রিফলি এনিউমারেট দ্য নিউট্রাল থিওরি অফ ইভলিউশন, গত বছরের প্রশ্ন রিপিট এসেছে, ভলিউম 1 পেজ নাম্বার 296 এ তোমরা এটা একদম ডিটেলসে পেয়ে যাবে। এখানেও ঠিক সেইভাবে হোয়াট ইজ নিউট্রাল থিওরি, দেন মোটো কিমোরা ওই বডিতে কি বলেছিল এবং তার কনক্লুশন কি ছিল, ঠিক আছে। মানে নিউট্রাল থিওরির সঙ্গে ন্যাচারাল সিলেকশনের যে কন্ট্রাডিকশন দিয়ে যদি কনক্লুশনটা লেখো তাহলেও ভালো হয়, যে ওটা কখনোই ন্যাচারাল থিওরিকে ডিনাই করছে না, বাট মানে হোয়াট এভার, বইটা একটু দেখে নেবে, একদম খুব সুন্দরভাবে আছে। আমি কিন্তু কোয়েশ্চেনটা আরো ডিটেলসে ডিসকাস করে দেবো, ঠিক আছে। এরপরে চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2 তে, কোয়েশ্চেন নাম্বার 2A। তাহলে দেখো একদম বই থেকে এসে গেছে, না একদম বই থেকে প্রশ্ন এসছে। কোয়েশ্চেন নাম্বার 2 তে যারা কোয়েশ্চেন আনসার বই পড়ে গেছো, 100% অ্যাটেন্ড করে এসছো, 100% কমন এসছে আমি বলতে পারবো, হ্যাঁ। ডিফাইন জেনেটিক কাউন্সিলিং অ্যান্ড স্টেট ডিফারেন্ট স্টেপস অফ জেনেটিক কাউন্সিলিং, একদম ধরে। এটাও কোয়েশ্চেন নাম্বার তোমার কোয়েশ্চেন অ্যান্সার বইতে রয়েছে, একদম কোয়েশ্চেন করে রয়েছে পেজ নাম্বার 343 তে। এবং আমি বলেইছিলাম এবছর জেনেটিক কাউন্সিলিং, পেডিগ্রি অ্যানালিসিস এগুলো ইম্পর্টেন্ট, তার সঙ্গে অবশ্যই এমটিডিএনএ পার্টটা বলেছিলাম, এগুলো কিন্তু এসেছে, হ্যাঁ। তো এগুলো একটু ঠিকঠাক করে পড়লে আমরা আশা করি তোমরা অ্যান্সার করে এসেছো। পেজ নাম্বার 343 তে এটা পাবে, একদম তুলে কোয়েশ্চেনটা করে দেওয়া আছে। তারপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেনটাই পেডিগ্রি অ্যানালিসিস নিয়ে এসেছে, এনিউমারেট দ্য ইউজ অফ পেডিগ্রি অ্যান্ড প্রবাবিলিটিস ইন জেনেটিক কাউন্সিলিং। এটা যদি ভলিউম 2 বইটা দেখো, জেনেটিক কাউন্সিলিং এ পেডিগ্রি অ্যানালিসিসটা কিভাবে কাজে লাগছে সেটা 269 এ রয়েছে। এছাড়া পেডিগ্রি অ্যানালিসিস তার আগের চ্যাপ্টারটাতেও রয়েছে এবং ভলিউম 2 তে অবভিয়াসলি, এবং তোমার কোয়েশ্চেন আনসার বইতেও কিন্তু পেডিগ্রি অ্যানালিসিসের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস করে দিয়ে দেওয়া আছে। মানে একদম বই থেকে প্রশ্ন, একদম বই থেকে প্রশ্ন। এবছর বলেইছিলাম আমি, কোয়েশ্চেন প্রথম দিকে প্যাটার্ন গুলো দেখেই তোমাদের বলে দিয়েছিলাম, কিন্তু কোয়েশ্চেন একদম সাজেস্টিভ আসবে এবং কোয়েশ্চেন সোজা এসেছে। State briefly the utility of amniocentesis and the chronic village sampling in the parental diagnosis. এটাও একদম কোয়েশ্চেন অ্যান্সার বইতে তুলে ধরা একটা কোয়েশ্চেন, 2017 কোয়েশ্চেন ছিল মনে হয় এটা, পেজ নাম্বার 344 এ তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে আমি বারবার কিন্তু একটা জিনিস বলেছি যে কোয়েশ্চেন অ্যান্সার বইটাকে তোমরা কিন্তু 10 ইয়ার্স হিসেবে দেখবে না, ওটা হলো একটা স্যাম্পলিং অফ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটার 10 ইয়ার্সেও এসেছে, কিছু কোয়েশ্চেন আসেনি, কিছু কোয়েশ্চেন আসতে পারে, কিছু কোয়েশ্চেন এক্সপেক্টেড মানে অনেক আগেও এসেছে, সেরকম প্রশ্ন কিন্তু ওখানে আছে। কাজে প্রশ্ন অ্যান্সার বইটা কিন্তু কখনোই একটা 10 ইয়ার্সের বুক নয়, ওকে। তোমরা অনেকেই যাও দোকানে এবং বলো যে 10 ইয়ার্সের আছে কিনা, এখানে কোয়েশ্চেন অ্যান্সার বই পড়লে 10 ইয়ার্স করতে লাগবে না, ওর মধ্যে সব পেয়ে যাবে। দেখো 1 এবং 2 একদম কোশ্চেন আনসার বইয়ের কোথায় কোথায় আছে পেজ নাম্বার ধরে আমি দিয়েছি, ভলিউম 2 ভলিউম 1 এ ডিটেলস পড়তে গেলে কোথায় আছে সেটাও বলে দিচ্ছি চ্যাপ্টারটা, ওকে। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের যেটা আছে, এতে রয়েছে এনিউমারেট দ্য রিলেশনশিপ অফ ম্যারেজ, কিংশিপ অ্যান্ড ইনসেক্ট রেগুলেশন, ঠিক আছে। তার মানে ম্যারেজ, কিংশিপ, ফ্যামিলির একটা রিলেশনশিপ, কিন্তু ফ্যামিলি ম্যারেজ কিংশিপ চ্যাপ্টার কোয়েশ্চেন আনসার বইয়ের ফ্যামিলি ম্যারেজ কিংশিপ চ্যাপ্টারের মধ্যে ওদের তিনজনের যে রিলেশনশিপটা, কে কার সাথে কিভাবে রিলেটেড সেটা কিন্তু করে দেওয়া আছে, সেটাকে তুলে নিয়ে আমাদেরকে জাস্ট এইটুকু লিখতে হবে যে ইনসেক্ট রেগুলেশনটা কিভাবে, মানে কিংশিপ ইনসেক্টটা কিভাবে কাজ করে, ওকে। এটা ভলিউম 2 তেও ডিটেলসে পড়বে, ফ্যামিলি ম্যারেজ কিংশিপ চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। তার মানে এটাও কিন্তু বই থেকে এসেছে, কিন্তু একটু হালকা কনসেপ্ট এখানে দিতে হচ্ছে, ওই ইনসেক্ট ট্যাবুটা কিভাবে কাজে লাগছে সেটা বলার জন্য। দেন ডিসকাস দ্য রিলেশনশিপ অফ কিংশিপ, ইনব্রিডিং অ্যান্ড ইটস পসিবল এফেক্টস অফ হিউম্যান জেনেটিক্স, একদম জেনেটিক লোড দিয়ে তোমাদেরকে এটাকে বলতে হবে। এটাও কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার বইতে 349 এ মোটামুটি ওটা যদি করো তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার মোটামুটি লিখে আসতে পারবে। এটা ওইটার থেকেই কনসেপ্ট করে লিখতে হবে যে কিভাবে কিংশিপ হলে কিংশিপের মধ্যে যে ক্রস কাজিং ম্যারেজ, প্যারেলাল কাজিং ম্যারেজ যেটা আছে সেখান থেকে যে কত ডিগ্রি ইনব্রিডিং হচ্ছে, এবং ইনব্রিডিং যত ইনক্রিজ করে, এটা আমি কিন্তু পড়িয়েছি, এটার ভিডিও করে দেওয়া আছে, তত কিন্তু জেনেটিক লোড বাড়তে থাকে। কারণ ইনব্রিডিং কি করছে, যে সমস্ত জেনেটিক ট্রেড গুলো আমাদের মধ্যে রিসেসিভ ছিল সেগুলোকে
আরো ডমিনেট করে দিচ্ছে এবং সেই সমস্ত জিনগুলোর যে এফেক্টটা সেটা ওই পার্টিকুলার জনগোষ্ঠীর মধ্যে বেড়ে যাচ্ছে। সো জেনেটিক লোড মানে কি, একটা ইলনেস বেড়ে যাওয়া। সো ইনব্রিডিং হলেই, যখনই কিংশিপ রিলেটেড ওই ধরনের ইনব্রিডিং হবে, সেটা কিংশিপ দিয়ে একটু বলে দিতে হবে তোমাদের, তখনই কিন্তু সেটা জেনেটিক লোডকে এফেক্ট করবে। হ্যাঁ, এটা কিন্তু হিউম্যান জেনেটিক্সে কিভাবে কাজে লাগছে সেটা কিন্তু তোমরা এইভাবে করে বলতে পারবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার সি, এটাও তার মানে আমরা কিন্তু বলে দিচ্ছি পেজ নাম্বার 349, পেজ নাম্বার 349 বিয়ে কোয়েশ্চেনটা। সি তে চলে আসো। অ্যাজিউম আ বয় ম্যারিড দ্য গ্র্যান্ড ডটার অফ হিজ ফাদার্স সিস্টার অ্যান্ড হ্যাড আ সন। তাহলে সেখানে কিন্তু তোমাদের এরকম করে পেডিগ্রি আনতে হবে। ঠিক আছে, এই বয়টাকে করতে হবে, তারপরে তার রিলেশন করে আমাদেরকে দেখাতে হবে যে কিভাবে কত ডিগ্রি রিলেশনশিপে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে। এটার জন্য ইনব্রিডিং এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পড়বে, ভিডিওটা দেখলে কিভাবে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট আমরা বের করব সেটা পেয়ে যাবে। এবং কোয়েশ্চেন আনসার বইয়ের এই প্রশ্নটা মানে ওখান থেকে দেখে নিয়ে কোয়েশ্চেন আনসার বইয়ের 352, 367 এই জায়গাতে জিনিসগুলো পেয়ে যাবে, সেখান থেকে কোয়েশ্চেনটাকে তৈরি করবে। ওকে, ওই একদম ওইখানে স্টেপ ওয়াইজ কি ফর্মুলা ইউজ করব সবটাই দিয়ে দেওয়া আছে, এবং সেটাকে কিভাবে আমরা কত জেনারেশন এলো, জেনারেশনটা আমাদেরকে এন জেনারেশনটা তো জানতে হবে, তার জন্য কিন্তু এই যে পেডিগ্রিটা এটাকে কিন্তু আঁকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম এখানে কত বলেছিল, অ্যান্সার অল কোয়েশ্চেন, তার মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে অ্যাটেন্ড করা যায়। এবং একটা নতুন ধারা আমরা এখানে দেখতে পেলাম। এতদিন পর্যন্ত অ্যান্সার এন চারটে থাকতো, এনি থ্রি এরকম করে আসতো, কিন্তু এইবার গ্রুপ এর অল কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে বলেছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার বইতে একদম ছাপিয়ে দিয়ে দেওয়া আছে। মানে এখানে আমাদের 30, 30, 30, 90 মার্কস। ঠিকঠাক ভাবে যদি লেখো ভালো নাম্বার কিন্তু আমরা এখান থেকে আশা করব। দেন আমরা গ্রুপ বি তে যাব। গ্রুপ বি তে বলেছে অ্যান্সার এনি থ্রি, তার মানে এখানে তোমরা চয়েস করতে পারবে। তাহলে আমরা 4 নম্বরের এ থেকে দেখছি, give an account of health and disease in relation of communicable and non-communicable disease। বলেই দিয়েছিলাম কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ, এবং এ অ্যান্ড বি দুটো একসাথে বলে দিচ্ছি, যেখানে টাইপ 2 ডায়াবেটিস এবং ম্যালেরিয়া নিয়ে আছে। পুরো জিনিসটাই আমরা মেডিকেল অ্যানথ্রোপোলজিতে পেয়ে যাব। কোথায় আছে এটা, ভলিউম 2 তে আছে। ওকে, ভলিউম 2 তে মেডিকেল অ্যানথ্রোপোলজিতে পুরো জিনিসটাই আমরা পেয়ে যাব। ওইখান থেকে আমাদের করতে হবে, পেজ নাম্বারটা আমি টুকে নিই। তো পেজ নাম্বারটা একদম লাস্টের দিকে আছে, এটা পরের দিকে এডিশন হয়েছিল। ওকে, তারপরেই রয়েছে যে নিউট্রিশন কিভাবে, সি কোয়েশ্চেন নাম্বার সি, কিভাবে নিউট্রিশন কোন চিলড্রেনকে এফেক্ট করে। সেটা ম্যাল নিউট্রিশনের একটা কোয়েশ্চেন আমরা করেছিলাম। সেখানে আমাদের কিন্তু ইন্ডেক্স দিয়ে কিভাবে নিউট্রিশন মানে নিউট্রিশন চিলড্রেনের গ্রোথ থেকে শুরু করে সবকটা দিয়ে, এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, সেটা কিভাবে এফেক্ট করছে সেটা আমাদের বলতে হবে। এটা খুবই সিম্পলি আমরা করতে পারবো, যে কতটা প্রোটিন কতটা ক্যালোরি লাগবে এবং সেটা নিউট্রিশনটা ঠিকঠাক হলে কিভাবে চাইল্ড গ্রোথটা ঠিকঠাক হচ্ছে, সেভাবে কিন্তু আমরা গ্রোথ গ্রাফ দিয়েও ব্যাপারটা দেখাতে পারি। তো এই জায়গাটাকে এই কোশ্চেনটাও আমরা করতে পারবো। এটার জন্য আমাদের কিন্তু ভলিউম 2 বইটা ফলো করতে হবে, এটার জন্য আমাদের ভলিউম 2 বইটা ফলো করতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 এ আসো, কালচারাল রিলেটিভিজম। এবার ভীষণ ইম্পর্টেন্ট, একটা ভিডিও করে দিয়েছিলাম, সেখানে কিছু অ্যাডেড পয়েন্ট ছিল বইয়ের থেকেও বেশি। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 21, ভলিউম 2 তে রয়েছে কালচারাল রিলেটিভিজম। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং সেটা কিভাবে অ্যাকালচারাইজেশন, ইনকালচারাইজেশন এবং ডিফিউশনকে রিলেট করছে সেটাও আমরা ওখান থেকে কিন্তু ইজিলি বলতে পারবো। ওকে, সো ভলিউম 2 পেজ নাম্বার 21 দেখবে। বি, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন। মানে গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি এবং স্টেজেস অফ গ্রোথের মধ্যে পরিণত পার্টটা যেটা আছে সেখানে কিন্তু তোমরা পাবে। এটা পেজ নাম্বার 298 কোয়েশ্চেন অ্যান্সার বইটা একটু দেখবে, আর ভলিউম 2টা ডিটেলসে পড়বে। ওকে, তাহলে সেখান থেকে কিন্তু গ্রোথ কি ডেভেলপমেন্টটা বলবো, এবং ম্যাচুরিটি পার্টটা পয়েন্ট ওয়াইজ যদি দেখতে চাই তাহলে কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেজ নাম্বার 298 এ আমরা দেখবো। অ্যাকচুয়ালি ভলিউম 1 আর ভলিউম 2 পেজ নাম্বার গুলো আমি খুব একটা লিখিনি, ওখানে চ্যাপ্টার নামটা বলে দিচ্ছি, চ্যাপ্টারটা দেখলেই একদম কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। ওকে, দেন আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার সি তে। গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ রেস
ethnicity and context of human variation with suitable example। এটাও কিন্তু রেসের চ্যাপ্টারটা পড়তে হবে, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ভলিউম 1 এ। এখানে আমরা ক্লাস যারা করেছো তারা জানো অ্যাকচুয়ালি রেসের মোস্ট প্রবাবলি কোনো ভিডিও আমার আপলোড নেই, আমি ভেরি রিসেন্ট এই ভিডিওস গুলো আপলোড করব। সেখানে কিন্তু কিভাবে রেসিজম আসছে, রেস থেকে রেসিজম, দেন এথনোসেন্ট্রিজম এবং হোয়াট ইজ এথনিসিটি। এথনোসেন্ট্রিজম যখনই আসছে তখনই কিন্তু এই রেসিয়াল ভ্যারিয়েশন গুলো মানে ফিজিক্যাল ট্রেটস এর উপর ভিত্তি করে আমাদের এথনিক ডিভিশন গুলো হচ্ছে। যখনই এথনোসেন্ট্রিজম চলে আসে রেসিজম থেকে, তখনই কিন্তু তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাকে আমাদের বলতে হবে। ওকে, এক্সাম্পল আমরা বিভিন্ন দিতে পারি যে এখন এথনিক রেসিয়াল ফ্যাক্টর হিসাবে যেমন গোর্খাল্যান্ডটা একটা মঙ্গোলয়েড রেসকে ফলো করছে, এই ভ্যারিয়েশনটা নিয়ে তারা ওই পার্টিকুলার পপুলেশনটা নিয়ে এখন তারা একটা রেসিয়াল এথনিসিটি করে নিয়ে একটা ঝামেলা হচ্ছে ওখানে। তো সেটা কিন্তু তোমরা কেস স্টাডি হিসেবে দিতে পারো। তো এই পুরোটাই কিন্তু ভলিউম 1 এর রেস চ্যাপ্টারটা পড়লে তোমরা লিখতে পারো, সেখানে এথনিসিটিটাও আছে, হোয়াট ইজ এথনিসিটি। এবং অবশ্যই যেটা আমি বললাম কিভাবে রেসিজম থেকে এথনোসেন্ট্রিজম আসছে, মানে এথনিসিটি যে মানুষের মধ্যে মনোভাবটা সেটা গ্রো করছে, সেটা কিন্তু অবশ্যই দেবে। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ আসছি। 6 এ যে এ নাম্বার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমি করে দেবো তোমাদের। এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি অফ ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে অ্যানথ্রোপোলজি অফ ডেভেলপমেন্ট ভার্সেস ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি, মানে যে সমস্ত পলিসি ইমপ্লিকেশনস গুলো আছে তাতে অ্যানথ্রোপোলজিক্যাল যে সমস্ত অ্যানথ্রোপোলজিস্ট আছে তাদের মেন ভূমিকাটা কি সেটা নিয়ে এখানে ডিসকাস করতে হবে। এটা কিন্তু তোমাদের একটু আলাদা কোয়েশ্চেন এসেছে, তো এই কোয়েশ্চেনটা আমি উইথ দ্য নোট ভিডিওতে আপলোড করব। ঠিক 6 এর বি কোয়েশ্চেনটাও তাই। এনিউমারেট ব্রিফলি দ্য অ্যানথ্রোপোলজি অফ কমিউনিকেশন। যদিও খুব সোজা, মানে কিভাবে আমরা অ্যানথ্রোপোলজির মাধ্যমে, মাস মিডিয়ার মাধ্যমে, ভিজুয়াল অ্যানথ্রোপোলজি আর কি, ঠিক আছে, পপুলার কালচারে মানে কোনো কালচার পপুলার হলো দেন সেটা চারপাশে কিভাবে তার এফেক্ট গুলো ফেললো, সেভাবে করে এই কোয়েশ্চেনটাকে লিখতে হবে। তো এটাও একটা উইথ নোটস আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। কোয়েশ্চেন নাম্বার সি, মানে এই কোয়েশ্চেনটা ওরা মনে হয় ছাড়তেই পারছে না, পিএসসি ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব পছন্দের একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন অ্যান্সার বইতে তোমরা পেজ নাম্বার 143 তে পেয়ে যাবে, যেখানে মর্চুরি প্র্যাকটিসেস দিয়ে এথনো আর্কিওলজি এবং মেগালিথিক বিউরিয়ালস গুলো আসছে। ওকে, তো এই কোয়েশ্চেনটা মোটামুটি কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল প্রথম দুটো, কিন্তু লাস্ট পার্টটা একদম তুলে কোয়েশ্চেন। সেকেন্ড পার্টটাও করা যায়, শুধু প্রথম যে 10 নম্বরের কোয়েশ্চেনটা ওটা একটু ভেবে লিখতে হবে। আমি পুরোটাই কিন্তু তোমাদের উইথ নোট আপলোড করে দেবো, যাতে কোয়েশ্চেন অ্যান্সার বইটা যার কাছে আছে শুধু ওইটুকু নিলেই এই বছরের কোয়েশ্চেন তাদের জন্য কমপ্লিট। এই দুটো ছাড়া লেখার আর কিছুই নেই। ওকে, দেন 7 এর এই একদম প্রথম কোয়েশ্চেনটা কালচার অ্যান্ড সিভিলাইজেশনের যে ফিচার্স গুলো, একদম কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেজ নাম্বার 467 আমরা কালচারের ফিচার্স পেয়ে যাবো। সিভিলাইজেশনের ফিচার্স কি হয় সেটা আমি বলেছিলাম ক্লাসে, তো সেটা যদিও খুবই ছোট, ওটা আমি বলে দেবো, আবার ডিসকাস করবো যখন কোয়েশ্চেন গুলো। বিতে চলে আসো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ কালচারাল রিলেটিভিজম উইথ সুইটেবল এক্সাম্পল। ওই একই কোয়েশ্চেন দিয়েছে, এটার জন্য ওই আমরা ভলিউম 2টা পড়বো এবং অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ সেখানে কিন্তু আমি কিছু অ্যাডেড জিনিস দিয়েছি। সেখানে কিছু কেস স্টাডিজ আছে, কালচারাল রিলেটিভিজমের কিছু ক্রিটিসিজম আছে, তো সেগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কারণ এটা পুরোপুরি কালচারাল রিলেটিভিজম তুলে দিয়েছে, এখানে তোমরা অ্যাকালচারাইজেশন বা এনকালচারাইজেশন এভাবে ঢোকাতে পারবে না, শুধু কালচারাল রিলেটিভিজমটা এখানে লিখতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা ভলিউম 2 থেকে পড়বো এবং ভিডিওটা দেখবো। ভিডিও না দেখলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এই কারণে ভিডিওটা আমি দিয়েছিলাম, এটা এই বছরের কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, যখন ভিডিওতে দিয়েছিলাম বলেই দিয়েছিলাম। দেখো কোয়েশ্চেনটা দুবার এসেছে। সি, অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ন, একদম প্রথম কোয়েশ্চেন, পেজ নাম্বার 547, কোয়েশ্চেন অ্যান্সার বইতে 547 and 548 একদম অ্যাপ্রোচেস গুলো ওখানে রয়েছে, রিলিজিয়াস অ্যাপ্রোচেস এবং রিলিজিয়ন কি সেটাতে কতটুকু লিখবো আমাদের রয়েছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে 10 নম্বর রয়েছে। তো হোয়াট ইজ রিলিজিয়ন, সেই জায়গাটাকে রিলিজিয়ন দিয়ে যে কোনো একজনের ডিফিনিশন দেবো। দেওয়ার পরে অ্যাপ্রোচেস এর যে কটা অ্যাপ্রোচ রয়েছে রিলিজিয়নের, ওখানে অ্যাপ্রোচ গুলোকে একটু ছোট ছোট করে দেবো। ওকে, 5টা অ্যাপ্রোচ মোস্টলি আমি লিখেছিলাম ওখানে, 5টা অ্যাপ্রোচই লিখবো, বাট একটু ছোট ছোট করে মেইন জিস্টেড কনসেপ্টটা ওখানে আমরা লিখবো এবং অবভিয়াসলি ভার্টিক্যাল প্রেজেন্টেশন হবে।
ঠিক আছে। 8 নাম্বার কোয়েশ্চেনটাও একদম তোলা কোয়েশ্চেন, তার মানে 7 নম্বর কোয়েশ্চেন তোলা কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন তোলা কোয়েশ্চেন এবং 8 নম্বর কোয়েশ্চেনও তোলা কোয়েশ্চেন। 6 এর এই দুটো একটু টুইস্টেড আছে। তাহলে ডিফাইন প্রাইমেট and provide আটের A and provide the general classification of primate with suitable example। একদম পেজ নাম্বার 162 তে এই কোশ্চেনটাই করে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, ওখানে যেখানে আমি ক্লাসিফিকেশন করেছি সেখানে এক্সাম্পল গুলো দিয়ে দেওয়া আছে। তারপরে নিউবাল মাঙ্কির যে ডিস্ট্রিবিউশন বলো, তাদের ফিচার্স যেটা বলো, আমি বলেছিলাম ম্যাপ যদি দিতে পারো খুব ভালো হয়। বি, এটাও পেজ নাম্বার 168 এ তোমরা পেয়ে যাবে কোশ্চেন অ্যান্সার বইতে। এবং অবশ্যই এগুলোর জন্য ভলিউম 1 বইটা ফলো করবে যদি ডিটেলসে পড়তে চাও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার সি তে চলে আসো। 6C, এফস এর ডিস্ট্রিবিউশন এবং এশিয়ান অ্যান্ড আফ্রিকান এফের, এটাও কিন্তু 170 নম্বর পাতাতে রয়েছে। আমরা কিভাবে এটা দেবো, ফিচার্সটা ডিফারেন্সিয়েট করবো, সেটা কিন্তু রয়ে গেছে। তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ডিস্ট্রিবিউশন ম্যাপ যদি দাও তাহলে খুব ভালো হয়। এরপরে আসো সেকশন সি তে। এখানে এনি টু বলেছে। প্রথমেই এ নাম্বারটা একদম আমাদের তোলা কোয়েশ্চেন, বার্গম্যানস অ্যান্ড অ্যালেন্স রুল, পেজ নাম্বার 294 এ পেয়ে যাবে। এছাড়া ভলিউম 2 বইটাতে ডিটেলসে পাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার বি, কে আর টেকনোলজি যেটা আছে, পটাশিয়াম আর্গন ডেটিং। এবার বলেইছিলাম ডেটিংটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 249 এ পাবে, ভলিউম 1 এ ডিটেলসে পাবে। ঠিক আছে, সরি, পেজ নাম্বার 249 নয়, এটা মোস্ট প্রবাবলি পেজ নাম্বার 84। 249 হচ্ছে ভলিউম 1, ভলিউম 1 এ 249। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বইতে এটা 84 পেজে আছে। ওকে, হাইপোথেসিস টেস্টিংটা গতবারও এসেছিল, এবারও এসেছে, ভিডিও করে দিয়েছিলাম, যার জন্য গত বছর পরীক্ষার আগে সেই ভিডিওটা দেখলে উইথ নোটস তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, কোয়েশ্চেন নাম্বার ডি, ফিজিক অ্যান্ড সোমাটোটাইপ ইম্পর্টেন্ট বলেছিলাম, ভলিউম 2 নাম্বার দেখবে এবং পেজ নাম্বার 149টা দেখবে, ওখানেই একদম হিউম্যান ফিজিক অ্যান্ড সোমাটোটাইপ আছে। তাহলে এই ছিল আমাদের পেপার 1 এর কোয়েশ্চেন, যেটা 100% কমন ফ্রম কোয়েশ্চেন অ্যান্সার বুক এবং ভলিউম 1 এন্ড 2। কোয়েশ্চেন অ্যান্সার বুকেই 90% রয়েছে, ভলিউম 1 এন্ড 2টা একটু বাই রেফারেন্সের জন্য পড়বে। বিশেষ করে যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার বইতে আমি এখনো মেডিকেল অ্যান্থ্রোপোলজি অ্যাড করিনি, নিউট্রিশন যে চ্যাপ্টারটা সেটা অ্যাড করিনি, সেজন্যই ভলিউম 2 বইটা আমরা দেখতে বললাম। তো এবছর 2025-এ আবার আমার নতুন এডিশন আসবে, 2025-এর এন্ডের দিকে। ততদিন কিন্তু মোটামুটি ভলিউম 1 ভলিউম 2 তে যা আছে এবং কোয়েশ্চেন অ্যান্সার বইতে যা আছে সেটাই একদম প্রেডিক্টেড তোমাদের সাজেশন বলতে পারো, যারা 2024 পরীক্ষা দিতে যাচ্ছ। তো সে কারণে খুব ভালো করে কোয়েশ্চেন অ্যান্সার বইটা ফলো করবে। বারবার আমি বলছি, ডোন্ট ট্রিট দ্য কোয়েশ্চেন অ্যান্সার বুক লাইক আ 10 ইয়ার্স বুক, অর যেরকম ছোটি বইগুলো হয় 10 ইয়ার্সের। ইট ইজ নট আ 10 ইয়ার্স বুক। এটা কিন্তু অল ওভার একটা প্রশ্ন ভান্ডার বলতে পারো, যেখানে আমরা এক্সপেক্টেড কোয়েশ্চেন এবং অনেক পুরনো প্রশ্ন আমরা পাচ্ছি। তো কোয়েশ্চেন অ্যান্সার বইটা অবশ্যই রাখবে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।